একজন পাইলট প্রায় ২০,০০০ মিটার উচ্চতায় ভুলবশত একটু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম ভাঙা মাত্রই হঠাৎ সে ভয়াবহ সত্যটা জানতে পারল। তাদের বিমান নির্ধারিত পথ থেকে অনেক দূরে সরে গিয়ে প্রশান্ত মহাসাগরের ওপর চলে এসেছে। আরও ভয়ের বিষয় ছিল যে বিমানের জ্বালানিও প্রায় শেষ হয়ে আসছিল। পরিস্থিতি বুঝতে পেরে পাইলট দ্রুত ন্যাভিগেশন যন্ত্র ব্যবহার করে অবস্থা নির্ণয় করলেন। তখন তিনি আবিষ্কার করলেন যে তারা নির্ধারিত রুট থেকে অনেক দূরে সরে গেছেন এবং এখন প্রশান্ত মহাসাগরে। একজন পাইলট প্রায় ২০,০০০ মিটার উচ্চতায় ভুলবশত একটু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম ভাঙা মাত্রই হঠাৎ সে ভয়াবহ সত্যটা জানতে পারল। তাদের বিমান নির্ধারিত পথ থেকে অনেক দূরে সরে গিয়ে প্রশান্ত মহাসাগরের ওপর চলে এসেছে। আরও ভয়ের বিষয় ছিল যে বিমানের জ্বালানিও প্রায় শেষ হয়ে আসছিল। পরিস্থিতি বুঝতে পেরে পাইলট দ্রুত ন্যাভিগেশন যন্ত্র ব্যবহার করে অবস্থা নির্ণয় করলেন। তখন তিনি আবিষ্কার করলেন যে তারা নির্ধারিত রুট থেকে অনেক দূরে সরে গেছেন এবং এখন প্রশান্ত মহাসাগরের একেবারে মাঝখানে অবস্থান করছেন। এই ভয়ঙ্কর খবরটি তিনি সঙ্গে থাকা দুই সহযোদ্ধাকে সঙ্গে সঙ্গে জানাতে সাহস পেলেন না। বিপদ এড়ানোর জন্য পাইলট দ্রুত কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাইতে চেষ্টা করলেন, কিন্তু রেডিও সংযোগ স্থাপনের পর তিনি হঠাৎ জাপানিদের কণ্ঠস্বর শুনতে পান। এতে তিনি আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে রেডিও বন্ধ করে দেন এবং এরপর মর্স কোড ব্যবহার করে যোগাযোগ করার সিদ্ধান্ত নেন। এদিকে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। জ্বালানি শেষ হওয়ার আগেই বিমানের ওজন কমিয়ে জ্বালানির খরচ কমানো জরুরি ছিল। তাই পাইলট কোনো দ্বিধা না করে বোমারু বিমানে থাকার সব বোমা এবং অপ্রয়োজনীয় সরঞ্জাম প্রশান্ত মহাসাগরে ফেলে দেন। এরপর তিনি দ্রুত বিমানের দিক পরিবর্তন করে কোনো সংকেত পাওয়ার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কন্ট্রোল টাওয়ার থেকে কোনো উত্তর আসছিল না। জ্বালানি ক্রমেই শেষ হয়ে আসছিল। অবশেষে পাইলট সত্যিটা সহযোদ্ধাতে জানিয়ে দেন এবং সবাইকে দ্রুত নিজেদের সরঞ্জাম গুছিয়ে নিতে বলেন, কারণ যে কোনো মুহূর্তে তাদের প্রশান্ত মহাসাগরের পানিতে জরুরি অবতরণ করতে হতে পারে। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই দুই সহযোদ্ধাও দ্রুত নিজেদের জিনিসপত্র গুছিয়ে প্রস্তুতি নিতে শুরু করল। যদিও বিমানটি সফলভাবে সমুদ্রের পানিতে অবতরণ করতে পেরেছিল, তবুও প্রচণ্ড আঘাতে বিমানের দেহ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফলে সমুদ্রের পানি দ্রুত কেবিনের ভেতরে ঢুকতে শুরু করে। এভাবে চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই বিমানটি সমুদ্রের তলদেশে ডুবে যাবে। পাইলট দ্রুত ককপিট থেকে বেরিয়ে এসে একটি লাইফ র্যাফট বা উদ্ধার নৌকা বের করলেন এবং সেটি প্রস্তুত করতে লাগলেন। তিনি তার দুই সঙ্গীকেও সাহায্যের জন্য ডাকলেন, কিন্তু পেছনে তাকিয়ে দেখেন তার দুই সঙ্গী সহ বিমানের বেশিরভাগ অংশ ইতোমধ্যেই পানির নিচে তলিয়ে গেছে। সৌভাগ্যবশত শেষ মুহূর্তে দুই সহযোদ্ধা নিজেদের সিট বেল্ট খুলে কেবিন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তারা প্রাণী বেঁচে গেলেও তাদের সমস্ত খাবার, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম বিমানের সঙ্গে সমুদ্রের তলায় হারিয়ে যায়। দুজন যখন আবার পানির ওপর ভেসে উঠল, তখন তারা দেখতে পেল পাইলট ভুল করে উদ্ধার নৌকাটি উল্টোভাবে খুলেছেন। ফলে তিনজনকে অনেক কষ্ট করে নৌকাটি সোজা করতে হয়। দীর্ঘ সংগ্রামের পর তারা অবশেষে নৌকায় উঠতে পারল, কিন্তু নৌকাটি ছিল খুবই ছোট, তাই তিনজনকে গাদাগাদি করে বসে থাকতে হচ্ছিল। তখনও তারা বুঝতে পারেনি যে সামনে তাদের জন্য কত ভয়াবহ অভিজ্ঞতা অপেক্ষা করছে। রাত নামার সঙ্গে সঙ্গে সমুদ্রের পরিবেশ ভীষণ ঠান্ডা হয়ে যায়। ভেজা কাপড়ে থাকা তিনজন ঠান্ডায় কাঁপতে থাকে। নিজেদের শরীরের উষ্ণতা ধরে রাখতে তারা একসঙ্গে গুটিসুটি মেরে বসে থাকে। অত্যন্ত ক্লান্ত থাকার কারণে তারা গভীর ঘুমে তলিয়ে পড়ে এবং পরদিন সকাল পর্যন্ত ঘুমায়। ঘুম থেকে উঠে তাদের মধ্যে দুজন একদম চিন্তিত ছিল না, বরং তারা ছোটখাটো খেলা করে সময় কাটাতে শুরু করে, কারণ তাদের বিশ্বাস ছিল যে খুব শিগগিরই উদ্ধারকারী দল এসে তাদের নিয়ে যাবে। কিন্তু পাইলটের মুখে ছিল গভীর উদ্বেগ। তিনি জানতেন যে বিশাল প্রশান্ত মহাসাগরের মাঝখানে তারা সম্পূর্ণ একা, চারপাশে অজানা অসংখ্য বিপদ লুকিয়ে আছে। সবচেয়ে বড় সমস্যা হলো তাদের কাছে কোনো খাবার বা পানির মজুদ নেই। প্রথমে অন্য দুজন বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তারা আশা নিয়ে উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু দুপুর পর্যন্ত অপেক্ষা করার পরও কোথাও কোনো উদ্ধারকারী জাহাজ বা বিমানের দেখা মিলল না। তখন ধীরে ধীরে তারা বুঝতে পারল যে উদ্ধার পাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু খাবার ও পানি ছাড়া তারা কিভাবে এই বিশাল সমুদ্রে বেঁচে থাকবে? কিছুক্ষণ পর মাথার উপর প্রখর সূর্যের তাপে তিনজনই ঘামে ভিজে যায়। তীব্র গরমে তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। বাধ্য হয়ে তারা নিজেদের কাপড় খুলে মাথার উপর ধরে রোদ থেকে বাঁচার চেষ্টা করে। তাদের মধ্যে একজন যুবক হাল ছাড়তে রাজি ছিল না। ক্ষুধায় কষ্ট পেলেও সে নিজের তৈরি মাছ ধরার হুক সমুদ্রে ফেলে যায় এবং আশা করতে থাকে যে হয়তো কোনো মাছ ধরা পড়বে। পাইলট তাকে একটি কাপড় দিয়ে মাথা ঢেকে রাখতে বলেন, যাতে রোদের তাপ থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়, কিন্তু যুবকটি সেই পরামর্শ মানতে চাইও না। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করেও যখন কোনো মাছ ধরা পড়ল না, তখন সে বিরক্ত হয়ে যায়। গরমে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত সে লাইফ জ্যাকেট পরে সমুদ্রে নামার প্রস্তুতি নিতে শুরু করল। এরপর কি ঘটবে তা তখনও কেউ জানত না। এক যুবক সমুদ্রে নেমে আনন্দ করে চিৎকার করে বলে, এসো বন্ধুরা, পানিটা দারুণ লাগছে। এই কথা শুনে আরেকজনও পানিতে নামতে চাইলে পাইলট তাকে কঠোরভাবে বাধা দেন। তিনি বলেন, এই বিশাল সমুদ্রে নিরাপদ থাকতে হলে অন্তত দুজনকে নৌকায় থাকতে হবে। তাছাড়া পানির নিচে হাঙরের মতো ভয়ঙ্কর শিকারীও থাকতে পারে। কিন্তু কথাটি বলার কিছুক্ষণ পরেই পানিতে সাঁতার কাটতে থাকা যুবকটি অনুভব করল পানির নিচে যেন কোনো বড় কিছু তার দিকে এগিয়ে আসছে। ভয়ে সে প্রাণপণে সাঁতরে দ্রুত নৌকায় ফিরে আসে। সবার নিরাপত্তার জন্য পাইলট নির্দেশ দিলেন যেন কেউ নৌকার ধারে না যায়, কারণ হাঙর যদি তাদের উপস্থিতি টের পায় তাহলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। এভাবেই দিন কাটতে কাটতে তারা সমুদ্রে ভেসে থাকার তৃতীয় দিনে পৌঁছে যায়। এই সময়ের মধ্যে তিনজনের কেউই এক ফোঁটা পানিও পান করতে পারেনি। তীব্র তৃষ্ণায় পাইলটের গলা শুকিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তিনি নিজের জুতোর ভেতরে প্রস্রাব সংগ্রহ করে সেটি পান করেন। এটি কিছুটা হলেও তার গলার শুষ্কতা কমে, কিন্তু এই দৃশ্য দেখে তার দুই সঙ্গী ভীষণ বিরক্ত হয়ে যায়। তারা স্পষ্ট জানিয়ে দেয় এমন পরিস্থিতি এলেও তারা কখনো এই পদ্ধতি অনুসরণ করবে না। সময়ের সঙ্গে সঙ্গে তাদের শারীরিক ও মানসিক অবস্থা আরও খারাপ হতে থাকে। একসময় এক যুবক পানি শূন্যতার কারণে বিভ্রমে ভুগতে শুরু করে। সে সমুদ্রের নোনা পানিকে বিশুদ্ধ পানীয় জল মনে করে পান করতে উদ্যত হয়। সৌভাগ্যবশত ঠিক সময় পাইলট তাকে থামিয়ে দেন, কারণ সমুদ্রে নোনা পানি পান করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। এরপর
আরও কয়েকদিন কেটে যায়। একদিন পাইলট হঠাৎ লক্ষ্য করেন যে তার পকেটে একটি পেন্সিল রয়েছে। বিষয়টি দেখে তার সঙ্গীরা অবাক হয়ে যায়। একটি পেন্সিল নিয়ে এত উত্তেজিত হওয়ার কি আছে? তখন পাইলট ব্যাখ্যা করেন যে এই পেন্সিল হয়তো তাদের বেঁচে থাকার পথ দেখাতে পারে। তিনি লাইফ জ্যাকেটের উপর কিছু দাগ ও হিসাব আঁকেন। এরপর একটি কম্পাস ব্যবহার করে বিমান ধ্বংসের সম্ভাব্য স্থান নির্ণয় করেন। সমুদ্রের স্রোতের দিক বিশ্লেষণ করে তিনি তাদের বর্তমান অবস্থানও আন্দাজ করার চেষ্টা করেন। সব হিসাব নিকাশ শেষে পাইলটের ধারণা হয় যদি তারা দক্ষিণ পশ্চিম দিকে ভেসে যেতে পারে তাহলে হয়তো কোনো মিত্রবাহিনীর দ্বীপে পৌঁছানো সম্ভব হবে। কিন্তু সমস্যা হলো তারা নৌকার দিক কিভাবে নিয়ন্ত্রণ করবে। হঠাৎ পাইলটের চোখ পড়ে একটি লাইফ জ্যাকেটের ওপর। সঙ্গে সঙ্গে তার মাথায় একটি বুদ্ধি আসে। তারা উদ্ধার নৌকার সঙ্গে থাকা দড়ি খুলে নেয়। এরপর দড়ির এক প্রান্ত নৌকার পেছনে বেঁধে দেয়। এরপর তার লাইফ জ্যাকেট ব্যবহার করে এমন একটি অস্থায়ী সামুদ্রিক নগর তৈরি করে যা নৌকার ভেসে যাওয়ার দিক নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। যদিও তারা বাতাসের দিক পরিবর্তন করতে পারত না, তবু অন্তত ভুল দিকে ভেসে যাওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারত। এই পরিকল্পনা সফল হলে একসময় তারা মিত্রবাহিনীর কোনো দ্বীপে পৌঁছানো সম্ভব হবে এমন আশায় তাদের নতুন করে বাঁচার শক্তি যোগায়। আশার আলো ফিরে পেয়ে তিনজন ভীষণ উত্তেজিত হয়ে ওঠে। এরপর তারা পালা করে দিনরাত নৌকার দিক পর্যবেক্ষণ করতে থাকে যাতে সঠিক পথে ভেসে যেতে পারে। মনে হচ্ছিল যেন তাদের অদম্য বাঁচার ইচ্ছায় প্রকৃতিও সাড়া দিয়েছে। কারণ সেদিন রাতেই হঠাৎ আকাশ কালো হয়ে যায় এবং প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে তিনজন আনন্দে আত্মহারা হয়ে যায়। এতদিন পর তারা প্রথমবারের মতো বিশুদ্ধ বৃষ্টির পানি পান করার সুযোগ পায়। তারা তৃষ্ণার্তের মতো বৃষ্টির পানি পান করতে থাকে। পরে হাতে থাকা সব পাত্রে পানি জমিয়ে রাখে যাতে ভবিষ্যতের জন্য কিছু মজুদ থাকে। পানির সমস্যা আপাতত মিটলেও আরেকটি বড় সমস্যা রয়ে যায়। বহুদিন ধরে না খেয়ে থাকার কারণে তাদের শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। একদিন সমুদ্রে ছোট ছোট মাছের ঝাঁক দেখে ক্ষুধায় কাতর এক যুবক আর নিজেকে সামাল দিতে পারল না। সে একটি ছুরি হাতে নিয়ে পানির দিকে বারবার আঘাত করতে শুরু করলো। অবিশ্বাস্যভাবে কিছুক্ষণের মধ্যেই তার ছুরিতে একটি ছোট হাঙর আটকে পড়ে যায়। হাঙরটি দেখে তার সঙ্গীরা ভয় পাওয়ার বদলে উল্টো আনন্দে ঝাঁপিয়ে পড়ে, কারণ বহুদিন পর তারা খাবারের একটি সম্ভাব্য উৎস খুঁজে পেয়েছিল। আর যুবকটি তখন নিজের সমস্ত শক্তি দিয়ে ছুরি চালিয়ে হাঙরটিকে কাবু করার চেষ্টা করতে থাকে। তিনজন হাঙরের আক্রমণ থেকে ভয়ে কেঁপে ওঠে। তখনই পাইলট দ্রুত চিৎকার করে বললেন, দ্রুত মাছটা কেটে নাও। আসলে বিমান দুর্ঘটনার পর তারা ইতোমধ্যে প্রশান্ত মহাসাগরে টানা 5 দিন 5 রাত ভেসে আছে। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে তাদের অবস্থা একেবারে নাজুক হয়ে পড়েছিল। ক্ষুধায় যেন পেট পিঠের সঙ্গে জেগে গেছে। এমন সময় হঠাৎ পাওয়া হাঙরটি তাদের কাছে যেন জীবন রক্ষাকারী খাবার হয়ে আসে। তাই তারা দেরি না করে ছুরি দিয়ে হাঙরের পেট চিরে ফেলে। ভেতরে তারা কিছু আধা পচা ছোট মাছের ডিম জাতীয় অংশ পায় যা এখনো পুরোপুরি হজম হয়নি। তারা কোনো দ্বিধা না করেই সেগুলো খেয়ে ফেলে। এই খাবারই ছিল বহুদিন পর তাদের প্রথম খাবার। পেট ভরে খাবার পর তারা বেঁচে থাকা খাবারের অংশগুলো যত্ন করে সংরক্ষণ করে রাখে, কারণ সামনে পথ আরো দীর্ঘ এবং তারা জানতো খাবার নষ্ট করা যাবে না। তারপর তারা নৌকার ভেতরে জমে থাকা রক্ত আর নোংরা পানি পরিষ্কার করতে শুরু করে। কিন্তু তাদের জানতো না যে এই কাজটাই তাদের জন্য বড় বিপদ ডেকে আনবে। কিছুক্ষণের মধ্যেই রক্তের তীব্র গন্ধ চারপাশের হাঙরদের আকৃষ্ট করে ফেলে। দূর থেকে হাঙরগুলো নৌকার চারপাশে ঘোরাফেরা শুরু করে। এটা দেখে পাইলট সবাইকে কঠোর নির্দেশ দেন নৌকার ধারে কেউ যাবে না, কারণ সামান্য ভুলেও হাঙর আক্রমণ করতে পারে। তাই তিনজন নৌকার মাঝখানে গুটিসুটি মেরে বসে থাকে এবং কোনো ঝুঁকি নেয় না। এইভাবেই রাত পর্যন্ত তারা ভয়ে ভয়ে সময় কাটায়। কিন্তু রাতে এক যুবক ঘুম ঘুরে পাইলটের নির্দেশ ভুলে যায়। সে হঠাৎ হাত বাড়িয়ে মুখ ধোয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই পানির নিচ থেকে একটি হাঙর এসে তার হাতে কামড় দেয়। সৌভাগ্যবশত কামড়টি খুব গভীর ছিল না। পাইলট দ্রুত এগিয়ে এসে কাপড় দিয়ে তার হাত বেঁধে প্রাথমিক চিকিৎসা দেন। দিন যেতে যেতে তারা বুঝতে পারে তারা এখন সমুদ্রে প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আটকে আছে। এই সময়ে তারা আগের সংরক্ষিত কাঁচা মাছই খেয়ে বেঁচে থাকে এবং বৃষ্টির পানি পান করে তৃষ্ণা মেটায়। আহত যুবকটির ক্ষত আশ্চর্যভাবে সংক্রমিত হয়নি। বেঁচে থাকার আশায় তারা প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যাতে কোনো উদ্ধারকারী দল তাদের খুঁজে পায়। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। কোনো জাহাজ বা উদ্ধারকারী দল তাদের দেখা পর্যন্ত পায়নি। ধীরে ধীরে তাদের খাবার ও পানির সব মজুদ শেষ হয়ে যায়। একসময় তারা এতটাই দুর্বল হয়ে পড়ে যে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়। ঠিক তখনই হঠাৎ এক যুবক একটি বন্দুক তুলে নেয়। অন্যরা ভেবেছিল সে হয়তো আত্মহত্যা করতে যাচ্ছে, কিন্তু পরের মুহূর্তে সে পাইলটের দিকে ঘুরে দাঁড়ায়, কারণ তার পাশেই একটি বিশাল সামুদ্রিক প্রাণী দেখা যায়। সে আর দেরি না করে ট্রিগার টেনে দেয়। পাইলট হঠাৎ পরিস্থিতি বুঝে পানিতে ঝাঁপিয়ে পড়ে একটি পাখি তুলে আনার চেষ্টা করলেন। কিন্তু যখন তিনি পাখিটি নিয়ে নৌকায় ফেরার চেষ্টা করছিলেন তখন নৌকার উপর থাকা 2 সঙ্গী আতঙ্কে চিৎকার করে ওঠে, কারণ দূরে তারা দেখতে পায় একটি বিশাল হাঙর দ্রুত পাইলটের দিকে এগিয়ে আসছে। তারা সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করে দেয়। হাঙরটি ক্রমশ কাছাকাছি চলে আসে। ঠিক সেই সময় যুবকটি হাঙরটিকে কুলি করার জন্য বন্দুক তুলতে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই মুহূর্তে বন্দুকটি জ্যাম হয়ে যায়। জীবন বাঁচানোর তাগিদে পাইলট নিজের সর্বশক্তি দিয়ে সাঁতরে শেষ মুহূর্তে নৌকায় ফিরে আসতে সক্ষম হন। এরপর তারা আর পানিতে থাকা হাঙর নিয়ে ভাবেনি। প্রথম কাজ ছিল ক্ষুধা মেটানো। সেই পাখিটিকেই তারা রান্না না করে অল্প করে খেয়ে ফেলে। স্বাদ ভালো না হলেও সেটাই ছিল তাদের বহুদিন পর প্রথম কিছু খাবার। খেতে খেতে যুবকটির মনে হয় সমুদ্রে পাখি দেখা মানে কি খুব কাছে কোথাও স্থলভূমি আছে। কিন্তু অভিজ্ঞ পাইলট সঙ্গে সঙ্গে তার এই আশাকে নাকচ করে দেন। এরপর তারা আরও কয়েকদিন সমুদ্রে ভেসে থাকে। প্রায় 30তম দিনে দীর্ঘদিন পানি শূন্যতা ও অপুষ্টির কারণে তিনজনই সম্পূর্ণ ভেঙে পড়ে যায় এবং নৌকায় নিস্তেজভাবে শুয়ে থাকে। ঘুমের মধ্যে তারা কখন যে হারিয়ে যায় তা বুঝতেও পারে না। কিছুক্ষণ পর যখন তাদের জ্ঞান ফেরে তারা দেখতে পায় আকাশে কালো মেঘ জমে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে। তারা দ্রুত একসাথে হয়ে কাপড় ব্যবহার করে বৃষ্টির পানি সংগ্রহ করতে শুরু করে। এতদিন পর এটাই ছিল তাদের জন্য সবচেয়ে বড় স্বস্তি। কিন্তু সমুদ্রের আবহাওয়া অত্যন্ত অস্থির। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হঠাৎ বন্ধ হয়ে যায়। ঠিক তখনই দূরে বজ্রপাত শুরু হয়। পাইলট বুঝে যান বড় বিপদ আসছে। তিনি সঙ্গে সঙ্গে সতর্ক করে বলেন একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তাদের দিকে ধেয়ে আসছে। কথা শেষ না হতেই বিশাল ঢেউ এসে নৌকায় আঘাত করে। আরেকটি ঢেউয়ে পাইলট নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান। সঙ্গীরা দ্রুত তাকে খুঁজে বের করে এবং কোনোভাবে আবার নৌকায় তুলে আনে। কিন্তু তখন চারপাশে সমুদ্র আরো ভয়ঙ্কর
ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রচণ্ড ঝড়ের মধ্যে নৌকা উল্টে যায় এবং তারা সবাই পানিতে পড়ে যায়। তাদের সব সরঞ্জামও সমুদ্রে হারিয়ে যায়। পাইলট প্রাণপণ সাঁতরে নৌকার কাছে পৌঁছে এক সঙ্গীকে খুঁজে পান, কিন্তু আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত তারা চিৎকার করে তাকে ডেকে খুঁজে বের করে এবং নৌকার পাশে নিয়ে আসে। ঝড় কিছুটা কমে এলে তিনজন কোনোভাবে শেষ শক্তি দিয়ে নৌকাটি আবার সোজা করে তোলে এবং তাতে উঠে বসে। তারপর তারা সম্পূর্ণ ক্লান্ত অবস্থায় গুটিসুটি মেরে বসে থেকে রাত পার করে দেয়, প্রকৃতির তাণ্ডব সহ্য করে। পরদিন সকালে সমুদ্র আবার শান্ত হয়ে যায়, কিন্তু তারা তখন এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে প্রায় মৃত্যুর কাছাকাছি অবস্থায় পৌঁছে যায়। তবুও তাদের মধ্যে একজন হাল ছাড়তে রাজি ছিল না। সে বলল, এভাবে বসে থাকলে বাঁচা যাবে না, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তার কথায় অন্য দুজনও রাজি হয়। শেষ শক্তিটুকু নিয়ে তারা নৌকা চালাতে শুরু করে। একদিন পুরো রাত ও দিন ভেসে চলার পরেও যখন কোনো আশার দেখা মিলছিল না, তখন তারা প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ একজন দূরে কিছু একটা দেখতে পায়। কাছে তাকিয়ে তারা অবাক হয়ে যায়। একটি দ্বীপ। প্রথমে তারা বিশ্বাস করতে পারেনি, কিন্তু নিশ্চিত হওয়ার পর আনন্দে তিনজনই কেঁদে ফেলে। বহুদিনের কষ্টের পর শেষ পর্যন্ত তারা বাঁচার আশা খুঁজে পায়। শেষ শক্তি দিয়ে তারা দ্বীপের দিকে নৌকা চালায়। অবশেষে টানা 34 দিন সমুদ্রে ভেসে থাকার পর প্রায় 1000 মাইল পথ অতিক্রম করে তারা স্থলভূমিতে পৌঁছে যায়। এইভাবেই তাদের ভয়ঙ্কর বেঁচে থাকার সংগ্রাম শেষ হয় এবং ঘটনাটি এখানেই শেষ হয়।